আধারে ঢাকা নির্জন রাস্তায় দুই নরনারী ব্যতীত আশপাশটায় কেউ নেই। রাস্তাটা ঠিক কোনদিকে যাচ্ছে বলা মুশকিল। ভীতু নিধি চারপাশে একবার চোখ বুলিয়ে প্রেমের শক্ত চোয়াল পানে তাকিয়ে মিনমিন কণ্ঠে বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এই রাস্তায় একটা মানুষও নেই, আমার ভয় করছে। প্রেম গাড়ি থামাল। কি মনে করে যেন আবার গাড়ি ইউটার্ন নিয়ে শুধায়, একা একা বাইরে বের হয়েছিলি কেন? প্রেমের খড়খড়ে কণ্ঠস্বর। নিধি শুকনো ঢোক গিলল, বলল, বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই ভেবেছিলাম শেহের ভাইয়ের সাথে একটু ঘুরবি তাই তো। না না, উনার সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল। তাহলে উনার সাথে বাইকে উঠতে যাচ্ছিলি কেন? রাস্তা তো ভুলে গিয়েছিলাম, উনি বলল আমাকে বাড়ি দিয়ে আসবে। প্রেম আর চোখে নিধির মুখপানে তাকিয়ে দাঁত চিবিয়ে বলল, সত্যি করে বল। নিধি বিরক্ত হল এই পর্যায়ে, তেজ দেখিয়ে বলল, বললাম না রাস্তা ভুলে গিয়েছিলাম বলে উনি বাড়ি দিয়ে আসতে চেয়েছিলেন। প্রেম গাড়ি থামাল। নিধি ভরকে গেল, হঠাৎ গাড়ি থামায়। প্রেমের দিকে তাকাতেই প্রেম নিধির চোয়াল চেপে ধরল, দাঁত কটমট করে বলল, মেয়ে মানুষকে বিশ্বাস করা আর জেনে বুঝে গলায় বিষ ঢালা সমান কথা। তোর মতো মেয়েদের বিশ্বাস করাটাই চরম ভুল। প্রেমের এই দুই লাইন কথাটা একদম বুকের ভেতর গিয়ে বিঁধল। শরীরের আঘাতের থেকে বেশি জখম হলো এই ছোট্ট হৃদয়, যেখানে সামনের এই পুরুষকে খুব যত্ন করে আগলে রেখেছিল সে। আজ সেই পুরুষের মুখে এমন একটা কথা শুনে সব শূন্য শূন্য লাগছে। প্রেম কি আদৌ জানে সে নিধিকে কি বলল, কতটা আঘাত দিল তাকে? প্রেম নিধির চোয়াল ছেড়ে দিল। নিধি আজ কিচ্ছুটি বলল না প্রেমকে। যে ভালোবাসা মুখে বলে বিশ্বাস করাতে হয় সেই ভালোবাসা দরকার নেই। যে পুরুষকে পাগলের মতো ভালোবেসে শুধু অবহেলা আর কলঙ্ক গায়ে লাগে সেই ভালোবাসা তার দরকার নেই। একতরফা ভালোবাসাটাই না হয় পবিত্র হয়ে থাকুক। যে বুঝে না তাকে বুঝিয়েও লাভ নেই। যাকে ভালোবাসি বলে বিশ্বাস করানো যায় না তাকে গোটা একটা উপন্যাস লিখেও অনুভূতি বুঝানো যায় না। নিধির পবিত্র ভালোবাসাটুকু না হয় একান্ত নিজের হয়েই থাকুক। এলিপসেস। মাঝে কেটেছে সপ্তাহখানিক। আজ অর্ণ এবং মাশফিক চৌধুরীর বাংলাদেশে ফিরে আসার কথা। বাড়িতে আজ ছেলে মেয়েগুলো হৈহুল্লোড় লাগিয়ে দিয়েছে, বিশেষ করে নিশা আর আয়মান। যাওয়ার আগে অর্ণর কাছে হাজারটা আবদার জুড়ে দিয়েছিল তারা। আমার এটা চাই ওটা চাই বলে অর্ণকে পাগল বানিয়ে ফেলেছিল। বেহরুজ বেগম কাজের ফাঁকে ফাঁকে ছেলে মেয়েদের আনন্দ উল্লাস উপভোগ করছেন। নুসরাতের সাথে কায়নাত ডাইনিং টেবিলে বসে বসে ফল কাটছে। নিধি এই সময়ে ঘুমাচ্ছে নিশার ঘরে। সে দুয়েক দিন পর খুলনা ফিরে যাবে। সাথে অবশ্য কায়নাতেরও যাওয়ার কথা। শুধু মাশফিক চৌধুরী বাড়ি ফেরার অপেক্ষায় আছে সে। দাদা বলেছেন শ্বশুর ও অর্ণর সাথে দেখা করে আসতে। সে খুলনা গিয়ে কিছুদিন থাকবে সেখানে। নিশা যেতে পারবে না কারণ কয়েকদিন পরেই তার এক্সাম আর প্রেমও তাকে যেতে দিবে না। এবার বোধহয় একাই সেখানে থাকতে হবে। কায়নাত ফল কেটে ড্রয়িং রুমে টি টেবিলের উপর রেখে সবাইকে বলল, নাও কাটা হয়ে গেছে। আয়মান ঠাস করে সোফায় বসে পড়ল। বলল, ধন্যবাদ কায়নাত। বলতে দেরি আয়মানের পিঠে আদালের কিল মারতে দেরি হল না। আয়মান পিঠ কুজো করে আদালের দিকে তাকাতেই আদাল চোখ গরম করল। আয়মানের মুখটা শুকিয়ে এলো। শুষ্ক ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, ধন্যবাদ ভাবি। কায়নাত জোরপূর্বক হাসল। দামড়া ছেলেগুলোর মুখে ভাবি ডাক শুনলে তার নিজেকে বুড়ি বুড়ি লাগে। জামাই এক বুড়ো আর তার ভাই বন্ধুগুলোও সেম। সে চোখ মুখ কুচকে সেখান থেকে রান্নাঘরে গেল। বেহরুজ বেগম ও সাইমা মিলে রান্না করছেন। এখন গরুর কালা ভুনা রান্না করা বাকি। কায়নাত বেহরুজ বেগমের মুখখানা আগে দেখে নিল। শাশুড়ির মুড ভালো থাকলে সে রান্নার কথাটা বলবে। দেখে সব স্বাভাবিক মনে হওয়ায় সে মিনমিন করে বলল, আম্মু আজকালা ভুনাটা আমি করি। আমার হাতের রান্না কিন্তু এতটাও খারাপ না। বেহরুজ বেগম কায়নাতের আনন্দ দেখে নিল। আজ মেয়েটাকে মানা করতে ইচ্ছে করছে না। তিনি মাথা নাড়িয়ে একটু সরে দাঁড়িয়ে বললেন, সাবধানে কাজ করবে। কায়নাত মুচকি হেসে মাথার ওড়না খুলে কোমরে বাঁধল। রান্নাঘরে শাশুড়ি আর সাইমার সাথে কথা বলতে বলতে রান্নার কাজ এগিয়ে নিল। এয়ারপোর্ট থেকে মেহরাব ও স্বার্থ রিসিভ করেছে অর্ণদের। অর্ণই আসতে বলেছিল ওদের। গাড়ির সামনে ড্রাইভ করছে স্বার্থ আর পাশেই মেহরাব বসা। পেছনে মাশফিক চৌধুরী ও অর্ণ। মেহরাব গলা কেশে শুধোয়, আঙ্কেল আপনার মিটিং কেমন ছিল? মাশফিক চৌধুরী কোন চিন্তায় যেন মগ্ন ছিলেন। মেহরাবের ডাকে হুঁশ আসতেই তিনি উদাস কণ্ঠে বললেন, ৪৩ কোটি টাকা এদিক ওদিক হয়েছে। কিভাবে হলো, কে করল কিছুই বুঝতে পারছি না। ৩০০ কোটির মধ্যে ৪৩ কোটি মিসিং।
২৬ কোটি। আপনার পার্টনার কে আঙ্কেল? শিহাব খান। মেহরাব মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। আশ্চর্য হয়ে বলল, আর ইউ কিডিং আঙ্কেল? আপনি পড়শির বাবার সাথে ৩০০ কোটি টাকার ডিল করেছেন? আপনি জানেন উনি কত ডেঞ্জারাস? তিনি মাথা নাড়লেন, আশ্বস্ত হয়ে বললেন, শিহাব এসব করেনি মেহরাব, এর পেছনে অন্য কেউ আছে। অর্ণ গাড়ির বাইরে দৃষ্টি রাখল। সে জানে এই টাকাকে এবং কেন সরিয়েছে। তবুও কিছু করছে না সে। সময় হলে একটার কলিজা রে ফেলবে সে। কলিজা রার অভিজ্ঞতা তো বেশ পুরনো। দরকার হলে আবার ছিঁড়ে গরম রক্ত ঠান্ডা করবে। মানুষ অতীত পেছনে রেখে এগিয়ে যেতে চায়, আর সে না হয় আবার অতীতে ফিরে যাবে। অর্ণ বাঁকা হাসল। নায়ক ভিলেনের খেলায় মাঝে মধ্যে ভিলেন জিতে যায়। এবারও না হয় ভিলেনের জয় হবে। যাকে বলে খলনায়ক। সন্ধ্যার একটু আগ দিয়ে অর্ণরা বাড়ি ফিরে এলো। কায়নাত এখনও রান্নাঘরে কাজে ব্যস্ত। ঘেমে জামা কাপড় সব ভিজে গেছে। লম্বা চুলগুলো এলোমেলো করে খোপা করা। সে ব্যস্ত হাতে গরম খুনুতি ধরতেই উফ শব্দ করে উঠল। হাতের দিকে খেয়াল না দিয়ে কালা ভুনা নেড়ে দিয়ে ঢেকে দিল। ডান হাতের তালুতে হালকা লালচে রং ধারণ করেছে। জ্বলছে খুব। কায়নাত দাঁত চেপে সহ্য করল ব্যথাটুকু। বাইরে থেকে নিশার চিৎকারের শব্দ আসছে। ভাইয়া ভাইয়া ডেকে পাগল পাগল অবস্থা। অর্ণ এসেছে বোধ হয়। কায়নাত পাশে সাইমাকে দেখে দুরু দুরু বুক নিয়ে হালকা এগিয়ে গেল রান্নাঘরের দরজার দিকে। একটু মাথা বের করে ড্রয়িং রুমের দিকে তাকালো। অর্ণ এবং মাশফিক চৌধুরী চলে এসেছেন। মুখখানা ভীষণ গম্ভীর। আজ সাহেব বাবু নয়, বরং সাধারণ একটা কালো টি শার্ট আর প্যান্ট পরেছে। কায়নাত দৃষ্টি সরিয়ে নিল। শুষ্ক ঠোঁট ভিজিয়ে লম্বা শ্বাস টানল। মায় জড়িয়ে গেলেই সব ধ্বংস হয়ে যাবে। কায়নাত চায় না আর নিজেকে ভাঙতে। সে স্বামী সংসার ছেড়ে চলে যেতেই হবে, সেসবের প্রতি এত মায়া বাড়ানো উচিত নয়। সাইমা কাজ করতে করতে আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, বড় ভাবি আপনার কি খারাপ লাগতাছে? কায়নাত মাথা নাড়িয়ে শুধোয়, না আপু, তোমার কাজ শেষ? আর একটু আছে। এই থালা বাসন ধুইয়া খালি রান্না ঘর পরিষ্কার করা লাগব। তোমার এসব করতে হবে না। তুমি বরং ঠান্ডা শরবত বানিয়ে তোমার বড় ভাই আর খালুকে দিয়ে এসো কেমন? সাইমা তাই করল। কায়নাত থালা বাসন সব ধুয়ে রান্না ঘর পরিষ্কার করার সাথে সাথে সাইমাও শরবত বানিয়ে অন্যদের দিয়ে এলো। অর্ণর মাথা ব্যথা করছে, তবুও সে ড্রয়িং রুম থেকে একচুল পরিমাণ নড়ছে না। মাশফিক চৌধুরী নিজের ঘরে গেছেন। বেহরুজ বেগম রান্নাঘরে এসে দেখলেন কায়নাত এখনও এখানেই পড়ে আছে। তিনি কিছুটা রাগ দেখিয়ে বললেন, এই গরমের মধ্যে তুমি এখনও এখানে কি করছো? কায়নাত বলল, আম্মু আমার রান্না হয়ে গেছে, প্রায় হলেই চলে যাব। তুমি অর্ণর জন্য ব্ল্যাক টি বানিয়ে ওর কাছে যাওয়ার এদিক সাইমা দেখে নিবে। কায়নাত মাথা নাড়ল। বেজরুজ বেগম স্বামীর কাছে ছুটলেন। কায়নাত উকি মেরে আবার দেখে নিল অর্ণর অবস্থান। আজব ব্যাপার, লোকটা উপরে যাচ্ছে না কেন? নিশা ভাইয়ের এক হাত জড়িয়ে ধরে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছে। সে পাটেক ফিলিপ ব্র্যান্ডের একটা ঘড়ি আনতে বলেছিল, কিন্তু অর্ণ বলছে সে ভুলে গেছে আনতে। নিশা ভাইয়ের কাঁধে মাথা রেখে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, তুমি কেন ভুলে গেলে বলো? আমি তোমাকে 1000 বার মেসেজ করে বলেছি ওটা আমার চাই মানে চাই। স্বার্থ অপর পাশে সোফায় বসে নখ কামড়াচ্ছে। হতচ্ছাড়ি মেয়ে কোথাকার। ভাইয়ের গলায় ঝুলে বসে আছে, অথচ সে একটু জড়িয়ে ধরতে চাইলেই চরিত্রহীন লোক বানিয়ে দেয়। এখন কি নিশাকে চরিত্রহীনা নারী বানিয়ে দেয়া উচিত? সে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। নিশা ফের ভাইয়ের হাত ঝাঁকিয়ে বলল, তোমার বউ যদি আনতে বলতো তাহলে কি তুমি ভুলে যেতে পারতে ভাইয়া? অর্ণ এই পর্যায়ে নিশার দিকে ঘাড় নিচু করে তাকাল। ডান হাতের এক আঙুল দিয়ে নিশার মাথা কাঁধের উপর থেকে সরিয়ে কপাল কুঁচকে বলল, সব কিছুর মধ্যে তুই আমার বউকেই কেন টানিস? তোর জামাই নিয়ে একবারও টানাটানি করেছি আমি? স্বার্থ শুকনো ঢোক গিলে প্যান্টের চেইনের উপর হাত রাখল। মেহরাব নিঃশব্দে হেসে ফেলল স্বার্থর কাণ্ড দেখে। একবার কানাডায় শেহের অর্ণকে বলেছিল, স্বার্থ তোর ভবিষ্যৎ নিয়ে টানাটানি করতে চাইছে রে অর্ণ। এই কথা শুনে অর্ণ নিজেই স্বার্থর কাজ করে দিয়েছিল। তারপর থেকে বেচারা এই একটা জিনিস ভীষণ ভয় পায়। অন্তত অর্ণর সামনে এই নিয়ে কোনো ফাউলামি করে না। নিশা গাল ফুলিয়ে কিছু বলার আগেই স্বার্থ বলল, বেবি প্লিজ আর মান ইজ্জত নষ্ট করিস না আমার। আমি তোকে কিনে দিব ওই ঘড়ি। নিশা দাঁত কটমট করে তাকালো। ভাইয়ের সামনে কি বলছে এসব? অর্ণ মাথা ঝাঁকালো। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে তার বড় লাকেজ খুলে একটা বড় বক্স বের করে নিশার সামনে রাখল।
নিশার মাথায় টোকা মেরে বলল, নে এবার এটা নিয়ে ঘরে দৌড় দে। বলেই আদালকে বলল, লাকেজে তোদের সবার জন্য গিফট আছে, নাম লেখা আছে দেখে নিয়ে নে। বলে আবার স্বার্থ ও মেহরাবের দিকে তাকিয়ে বলল, তোরা থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। মেহরাব মাথা নাড়ল। অর্ণ তার পার্সোনাল ছোট লাকেজ নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসল। কায়নাত এতক্ষণ উকি ঝুঁকি মেরে ওদেরকে দেখছিল। অর্ণকে উঠে যেতে দেখেই সে ভেতরে লুকিয়েছে। অর্ণ হাত ঘড়িতে সময় দেখে গলা ছেড়ে বলল, মিসেস অর্ণ ব্ল্যাক টি নিয়ে আমার ঘরে আসবেন 5 মিনিটের মধ্যে। কায়নাত অর্ণর বাক্য শুনতাই চোখ খিচে বন্ধ করে নিল। ঘামন্ত কপাল ওড়নার কোনা দিয়ে মুছে কাপটা হাতে নিয়ে সাইমাকে বলল, আপু তুমি গিয়ে উনার ঘরে দিয়ে এসো। সাইমা মাথা দুপাশে নাড়িয়ে বলল, বড় ভাইয়ের ঘরে আমি তো যাই না বড় ভাবি। কেন যাও না? উনার ঘরে কেউ যায় না আপনি ছাড়া। আপনার বিয়ের পর থিকা সবাই ওই ঘরে যায়, এর আগে ওই ঘরে আমি যাইতে দেখি নাই, খালি খালা আম্মারে ছাড়া। কায়নাত বিরক্ত হল প্রচণ্ড। কোত্থেকে এসেছে এই মহারাজা? তার ঘরে প্রবেশ করা যাবে না এ আবার কেমন কথা? সে ওড়না মাথায় জড়িয়ে ঘামন্ত শরীর নিয়েই বেরিয়ে এলো রান্নাঘর থেকে। বাইরে সবাই গল্প আড্ডা আর গিফট নিয়ে ব্যস্ত। কায়নাতের নিশাকে বিরক্ত করতে ইচ্ছে হল না, তাই নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। অর্ণর ঘরের দরজা খোলা। কায়নাত গুটি গুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করে ওয়াশরুমের দিকে তাকাল। দরজা তো খোলা, তাহলে অর্ণ কোথায়? সে কাপটা বেড সাইডের টেবিলে রেখে পিছু ঘুরতেই অর্ণর শক্ত সুঠাম দেহের সাথে ধাক্কা খেল। মাথা উঁচু করে কপালে ভাঁজ ফেলে তাকালো কায়নাত। অর্ণর গম্ভীর আনন্দ দেখে পিছিয়ে গেল এক পা। বলল, খাম্বার মতো যখন তখন কাছে চলে আসেন কেন? অর্ণ ঠোঁট কামড়ে কায়নাতের পুরো সর্বাঙ্গে চোখ বুলাল। এহেন চাহনি দেখে কায়নাত গুটিয়ে নিল খানিক। শুকনো ঢোক গিলতে না গিলতেই অর্ণ শুধায়, 9 দিনে এত শুকিয়ে গেলেন কি করে? আপনি কি খাওয়া দাওয়া করেন না? আগে আপনি আপনার দৃষ্টি ঠিক করুন, কটমট করে বলল কায়নাত। আর হ্যাঁ, ডিভোর্স যেহেতু হবে তাই আমার থেকে দূরে থাকবেন। খারাপ নজরে আমার দিকে তাকালে আপনার খবর আছে। অর্ণর ঠোঁটের কোনায় বাঁকা হাসিটুকু আরও দৃঢ় হল। সে কায়নাতের এলোমেলো চুলগুলো ঠিক করে খুব শীতল কণ্ঠে শুধোয়, আমার থেকে আপনার বেশি তারা ডিভোর্স নেয়ার জন্য সব এত সোজা মনে করেছেন? আপনার জ্ঞান বুদ্ধি এখনো হাঁটুতে পড়ে আছে মিসেস অর্ণ চৌধুরী। কায়নাত অর্ণর হাত ছাড়া মেরে সরিয়ে দিল। মিসেস অর্ণ চৌধুরী ডাক্তার শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে সে। কলেজ, বাড়ি, বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই অর্ণ অর্ণ আর অর্ণ। কায়নাত অর্ণর বুকের মধ্যে ধাক্কা দিয়ে বলল, আপনার সমস্যা কি বলবেন? আমাকে না, আপনি নিজেই ডিভোর্স দিতে চেয়েছিলেন। আজ যখন আমি ডিভোর্স দিতে রাজি হয়েছি তাহলে আপনার সারনেম আমার নামে কেন লাগাচ্ছেন? যেখানেই যাচ্ছি সেখানেই মিসেস অর্ণ চৌধুরী। নিজেকে এখন পাগল পাগল লাগছে আমার। অর্ণ রুষ্ট হাসল। পকেট দুহাত ঢুকিয়ে কায়নাতের আনন পানে তাকিয়ে বলল, বিকজ ইউ আর অর্ণ, সব হোয়াইট রোজ। কায়নাত চোয়াল শক্ত করল। অর্ণর কোনো কথাই যেন এখন সহ্য হচ্ছে না। চাই কি এই লোকটা? বউ মানি না, বউ মানি না, এখন সেই বউকে নিয়ে তামাশা। কায়নাত অর্ণর বুক চেলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। এসব আর নেয়া যাচ্ছে না। খুলনা গিয়ে আর আসবেই না সে। যা হওয়ার হবে। বউ যখন মানেই না তখন এই বাড়িতে থেকে লাভ কি? এলিপসাস। নিচে স্বার্থ নিশার পাশে বসেছে। সামনেই আদাল, মেহরাব ও আয়মান উপস্থিত। স্বার্থ নিশার কাঁধে হাত রাখতে না রাখতেই নিশা কটমট করে তাকালো। স্বার্থ হাত গুটিয়ে নিলর সাথে সাথে অসহায় মুখ বানিয়ে ফিসফিস করে বলল, বেবি একটু তো কাছে আসতে দিবি? এই তোমরা এখন বাড়িতে আছো বুঝলে? এসব প্রেম প্রীতি আমাদের সামনে করবে না বলে দিলাম। আদাল নাক মুখ কুচকে বলল। নিশার ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, ভাইয়া উনাকে বাড়ি থেকে বের করো প্লিজ। আমাকে ডিস্টার্ব করতে এসেছে এই লোক। স্বার্থ অবাক কণ্ঠে বলল, এই তোর সাথে দুদিন দেখা হয়নি বলে না কালকের রাতে তুই কল দিয়ে কান্না করলি? গিরগিটির মতো রং বদলাচ্ছিস কেন? তোকে বিয়ে করলে তো জীবন রংধনু হয়ে যাবে রে। নিশা স্বার্থর পেটে চিপটি কেটে বলল, এখান থেকে তোমার বাড়ি খুব বেশি দূরে, তবুও কেন দুদিন দেখা করনি? মেহরাব খুব খুব করে কেসে উঠল। স্বার্থ কটমট করে মেহরাবের দিকে তাকাতেই মেহরাব নিশার দিকে তাকিয়ে বলল, ওকে এখনো বলেনি কেন ও দুদিন দেখা করেনি? নিশা দুপাশে মাথা নাড়িয়ে বলল, না তো আমাকে কিছু বলেনি। তুমি জানো ওই ওর কাজিন আলিশা আছে না? চিনিস নিশ্চয়ই। হ্যাঁ, ডাইনি একটা। আলিশাকে ধানমন্ডি দিতে গিয়েছিল ও, আর ওখানে গিয়ে দুদিন থেকে এসেছে।
স্বার্থ চোখ বন্ধ করে মাথায় হাত দিল। নিশা আশ্চর্য হয়ে স্বার্থর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, খারাপ লোক একটা। কয়টা লাগে তোমার? ওই মেয়ে বেশি সুন্দর বলে ওর পেছনে ঘুরছো তুমি? তোমার সাহস হলো কি করে স্বার্থ ভাই? স্বার্থ সহ মেহরাব, আদাল ও আয়মান কান চেপে ধরল। স্বার্থর শুকনো রোগ গিলে কিছু বলতে গেলে নিশা সোফা ছেড়ে উঠে হনহন করে উপরের দিকে চলে গেল। স্বার্থ অসহায় চোখে সেদিকে তাকিয়ে কটমট করে মেহরাবকে বলল, বাল চিপায় ফেলা তোর স্বভাব। নিজের যেই দিন চিপায় পড়বি ওই দিন বুঝবি প্রেম কি বড় জ্বালা। বাল এই নেশার বাচ্চার রাগ ভাঙ্গাইতে ভাঙ্গাইতে অর্ধেক যৌবন শেষ হয়ে গেল। মায়া মানুষের কথায় কথায় খালি রাগ। এলিপসাস। ঢাকার শহরের রাত 10-11টা মানে সবে মাত্র সন্ধ্যা। সুলশান দুইয়ে দি অলিভ নামে সেই বিখ্যাত বারে বসে আছে সুন্দরী এক নারীর পাশে ভেরেস্কো হার্ডিয়ান। লোকটার বা পাশের এক ভ্রু টেপিং টাইপ কিছু দিয়ে ফুটো করা। সেখানে কালো রঙের ছোট একটা ডায়মন্ড বসানো। আননের লেগে আছে হিংস্রতা যা নরম মনের কোনো মানুষ দেখলেই ভয় কেঁপে উঠবে। তবে হ্যাঁ, যে কেউ দেখলেই তার রূপের প্রশংসা করতে বাধ্য। চুলগুলো খাট ছুঁই ছুঁই হওয়ায় মাথায় একটা জুটি করে রেখেছে। ঠোঁটের কোনায় জ্বলছে জলজল করতে থাকা সিগারেট। আশেপাশে তারই লোক দিয়ে পুরো বার ভরে আছে। কোনায় কোনায় কালো পোশাকধারী সুঠাম দেহের লোকগুলোকে দেখে মনে হচ্ছে কোনো ভূতের রাজ্য ধারণ করেছে তা। পড়শি নিজেও ঠোঁটে একটা সিগারেট রাখল। গায়ে ছোট পাতলা টি শার্টের মতো একটা পোশাক, যা নাভির উপরে উঠে আছে। মিনি স্কার্ট পরে পুরো উন্মুক্ত দুপ, পা ভেরেস্কোর উড়ুর উপর রাখল। ভেরেস্কো বাঁকা হাসল। পড়শির পায়ে তার খসখসে হাত রাখতেই পড়শি ঝুঁকে এলো তার দিকে। ঠোঁটের সিগারেট ভেরেস্কো ছুঁড়ে মারল দূরে। পড়শি তার কানের কাছে ফিসফিস করে বলল, আই ওয়ান্ট দ্যাট গার্ল হানি। আকাশে আজ গোল থালার মতো রূপালি চাঁদ উঠেছে। হালকা দমকা হাওয়া এসে আছড়ে পড়ছে কায়নাতের চোখে মুখে। আননে লেগে আছে না পাওয়া হাজারো হাহাকার, যন্ত্রণা। সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এইটুকু জীবনে এত বড় বড় সিদ্ধান্ত নেয়া যেন আকাশ সমান ভারী মনে হচ্ছে। পাশে কেউ নেই, মাথায় হাত রেখে সমাধান দেয়ার মতো কেউ নেই। ধরতে না পারা আর ছাড়তে না পারার মধ্যখানে একবার পড়ে গেলে ছাই হয়ে পুড়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কায়নাতের বোধ হয় সেটাই হয়েছে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। তীব্র বাতাসে উড়ছে কায়নাতের ওড়না। বেন্নি গাথা চুলগুলো এলোমেলো হয়েছে খানিক। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আয়মানের ঘর থেকে গানের গলা ভেসে আসছে প্রায় আধ ঘণ্টা ধরে। ছেলেটার বিষণ্ণ গলা। কায়নাত ফ্লোরে ছাদের কিনারায় দেয়াল ঘেঁষে বসল। ভয় করছে না মোটেও। খানিকক্ষণ পর মনে হলো সিঁড়ি ডিঙ্গিয়ে কেউ উপরে আসছে। কায়নাত শূন্য চোখে দরজার দিকে তাকিয়ে রইল। দেখল লম্বাটে প্রেম ছাদে এসেছে। সে এগিয়ে গিয়ে ছাদের মধ্যখানে বেতের চেয়ারে বসল। হঠাৎ পাশে চোখ যাওয়ায় সে চমকে উঠল। কায়নাতের মতো দেখতে আবছা আলোয় কোনো মানুষের অবয়ব দেখা যাচ্ছে। সে বিড়বিড় করে দোয়া পড়ে বলল, কোন শাকচুন্নি ঘাড় মটকাতে এসেছিস? হ্যাঁ, আমি ডাক্তার মানুষ, একবার তোকে ধরতে পারলে তোর ঘাড় ভেঙে সেলাই করে দিব। কায়নাত প্রেমের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। প্রেম এবার সত্যি, ভাবল ছাদে ভূত এসে বসে আছে। এত রাতে তো কায়নাতের ছাদে থাকার কথা নয়। কায়নাত উঠে দাঁড়িয়ে বলল, আমি কায়নাত ভাইয়া কোনো ভূত নই। প্রেম চোখ বড় বড় করে কায়নাতের উপস্থিত জায়গায় তাকাল। ধীর কণ্ঠে বলল, ভূত দেখি ভাবির কণ্ঠ নকল করতে শিখে গেছিস ভাই। কাছে আয়, তোর ঘাড়টা আমি মটকে চটকে দেই। কায়নাত এবার সত্যি ভীষণ লজ্জা পেল দেবরের মুখে এমন ধরনের কথা শুনে। সে গলা কেশে মিনমিন করে শুধায়, আসসালামু আলাইকুম দেবর মশাই, আমি আপনার বড় ভাইয়ের একমাত্র বউ কায়নাত সুবা। প্রেম বিস্মিত, হতভম্ব হয়ে চিৎকার করে বলল, নাউজুবিল্লাহ, আমার ভাই কোনো পেতনিকে বিয়ে করেনি। এই তুই আমার ভাবির নাম জানলি কি করে? কায়নাত এবার নাকমুখ কুঁচকে ফেলল। ওড়না মাথায় টেনে প্রেমের দিকে এগিয়ে আসতেই প্রেম ছিটকে দূরে সরে গেল। তওবা করে বলল, ভাই আমার বিয়ে শাদী এখনো হয়নি। দূর থেকেই কথা বল না হলে। চুপ করুন আপনি। আমি কায়নাত চোখ খুলে ভালো করে দেখুন। কি ভূত ভূত শুরু করেছেন? এখানে ভূত আসবে কি করে? তখনই ছাদে এলো নিশা এবং নিধি। কায়নাতকে এখানে দেখেই ওরা একসাথে হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে উঠল। কায়নাত চমকে দরজার দিকে তাকাল। নিশারা এগিয়ে আসতেই কায়নাত অবিশ্বাস্য কণ্ঠে শুধোয়, আজ আমার জন্মদিন? নিধি কায়নাতের মাথায় টোকা মেরে বলল, হ্যাঁ, আজ 23 তারিখ ভুলে গেছিস?
কায়নাত মুচকি হাসল। বড় হয়ে গেল সে, 18 কবে হবে? মানুষের মুখে বাচ্চা মেয়ের ডাকটা শুনতে আর ভালো লাগে না। প্রেম লজ্জায় কাচুমাচু হয়ে দাঁড়াল। এতক্ষণ কায়নাতকে সে কত কিছু বলেছে। নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করছে। প্রেম খুক খুক করে কেসে উঠল। বলল, ভাবি শুভ জন্মদিন। মাফ করবেন, আমি ভেবেছিলাম আপনি এত রাতে হয়তো ছাদে আসবেন না। কায়নাত জোরপূর্বক হাসল। বলল, সমস্যা নেই ভাইয়া, কিন্তু নেক্সট টাইম এমন ভুল করবেন না। পরে দেখা গেল সত্যি সত্যি ভূত আপনার ঘাড় মটকে চটকে দিবে। প্রেম শরমে মুখের উপর হাত রাখল। নিশা ভ্রুযুগল কুচকে বলল, কি হয়েছে এখানে? ভাইয়া তুমি এখানে কি করছো? কিছু হয়নি, বাইরে অনেক বাতাস তাই এসেছিলাম ছাদে। আচ্ছা সে যাই হোক, কায়নাত চলো নিচে যাই। নিশা ও নিধি কায়নাতকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে এলো। ঘরে এসে দেখল খুবই ছোট সাইজের একটা কেক। মধ্যে ছোট করে বারবি ডলের পেটের উপর লেখা, হ্যাপি বার্থডে হোয়াইট রোজ। নিচে ছোট্ট করে লেখা, সুইট অ্যালিশাম। পাশেই একগুচ্ছ সাদা গোলাপ। কায়নাত কেকের দিকে তাকিয়ে তোরাক করে নিশার দিকে তাকালো। হোয়াইট রোজ, এই নামে তাকে কে যেন ডেকেছিল মনে হচ্ছে। কে ডেকেছিল মনে করতে পারছে না সে। নিশা কায়নাতকে নিয়ে সোফায় বসিয়ে কাবার্ড থেকে একটা মাঝারি সাইজের শপিং ব্যাগ বের করে কায়নাতের সামনে রাখল। কায়নাতের নরম গাল টেনে দিয়ে বলল, ভাবিজান আপনার জন্য ছোট্ট একটা উপহার। দেখে বলুন তো আপনার পছন্দ হলো কিনা। কায়নাত ব্যাগ হাতে নিয়ে প্রথমে একটা বক্স বের করল। ফোনের বক্স। কায়নাত চোখ বড় বড় করে নিশার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ফোন? নিশা মাথা নেড়ে বক্স খুলে কায়নাতের হাতে দিল। আইফোন 15 এটা। আগেই আনবক্সিং করা হয়েছে। নিশাই হয়তো করেছে। কায়নাত ফোন ঘুরিয়ে ফিরিয়ে দেখল। নিশা বলল, ফোন রাখো, আমি সব কিছু ঠিক করে দিয়েছি আগেই। দেখো ব্যাগে আর কি কি আছে। কায়নাত ফোন রাখল। ব্যাগ থেকে লাল রঙের লম্বাটে একটা বক্স আছে। সেটা বের করল কায়নাত। বক্স খুলতেই বেরিয়ে এলো সোনালি রঙা বেহিসেব পায়েল। কায়নাতের চোখ কপালে। এসব কি? স্বর্ণ? কায়নাত ফট করে নিশার দিকে তাকাল। নিশা নিজেও চোখ কপালে উঠিয়ে তাকিয়ে আছে সেদিকে। এতগুলো পায়েল তো আবার স্বর্ণের? নিধি পাশ থেকে দেখেই বলে উঠল, আল্লাহ গো আল্লাহ, কি এসব? নিশা শুকনো ঢোক গিলল। কায়নাত এখন প্রশ্ন করলে সে কি উত্তর দিবে? কায়নাত সত্যি তাই করল। বলল, এসব তুমি করেছ আপু? এগুলো দেখে স্বর্ণের মনে হচ্ছে। নিশা ছো মেরে কায়নাতের হাত থেকে বক্সটা নিয়ে পাশে রেখে বলল, উফ, গোল্ড প্লেট এগুলো। যাই হোক কেকটা কাটো তাড়াতাড়ি। কেক কাটা হলে তিনজন মিলে কেক খেল। রাতটা পার হলো কোনোরকম। সকাল ভোরে কায়নাত নামাজ আদায় করে ছাদে, বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছে। আজ অর্ণ কিংবা প্রেম কেউ ছাদে উঠেনি। সকাল হতেই একে একে সবাই জাগ্রত হল। কায়নাতের মনে হচ্ছে সবাই আজ একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। সকালবেলা বেহরুজ বেগম সাইমাকে নিয়ে নাস্তা বানালেন। আর চোখে কায়নাতকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে তিনি কায়নাতের নিকট এগিয়ে এলেন। পাশে বসে কায়নাতের মাথায় হাত রাখলেন। কায়নাত চমকে শাশুড়ির আননপানে তাকিয়ে বলল, আম্মু কিছু বলবেন? বেহরুজ বেগম দোয়া পড়ে কায়নাতের মাথায় ফু দিয়ে বললেন, আমাদের জীবনের প্রত্যেকটা দিন নতুন জীবনের নতুন পথ। আজ তোমার জন্মদিন শুনেছি। কখনো ভেঙে পড়ো না। সব সময় মনে রাখবে ধৈর্য ধরলে ফল মিষ্টি পাবে। কায়নাত নিষ্পলক চোখে শাশুড়ির বদনপানে তাকিয়ে শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ঠোঁটে দারুণ হাসি টেনে বলল, মা আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। এলিপসেস। উত্তপ্ত দুপুর বেলায় নিধি নিজের জামা কাপড় ধুয়ে ছাদে ছড়িয়ে দিল। এখন দুপুর 1টার মতো। খানিকক্ষণ পর নুসরাতের সাথে সে হসপিটালে যাবে চেকআপের জন্য। প্রত্যেক মাসে চেকআপ করতে হচ্ছে নুসরাতের। পেট একটু বড় হয়েছে, চলাফেরা করতে একটু কষ্টই হয়। নিশা বাড়িতে নেই, সে কোচিংয়ে গেছে 11টার দিকে, আসবে বিকেল দিকে। কায়নাতকে দিয়ে বেহরুজ বেগম খাবার পাঠিয়েছেন চৌধুরী অফিসে। ড্রাইভারকে দিয়ে পাঠাতে চেয়েছিলেন কিন্তু মাশফিক চৌধুরী নিষেধ করেছেন। নিধি সব কাজ সেরে রেডি হয়ে নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রেমের সাথে তার সেই দিনের পর থেকে আর একটা কথাও হয়নি। হবেই বা কী করে? প্রেম কথা বলতে চাইলেও নিধি এখন চুপ করে থাকে। ভালোবাসা যদি বলে বুঝায় সেটা ভালোবাসা আর হলো কই? অনুভব করতে পারলে, সকল পরিস্থিতির সঙ্গী হয়ে থাকলেই না বুঝা যায় কে মনের মানুষ আর কে সময়ের মানুষ। হসপিটালে আসতে বেশি সময় লাগল না।
নিধিরা গাড়ি থেকে নেমে প্রেমের ফ্লোরে আসতেই নুসরাতের পার্সোনাল ডাক্তারের চেম্বারে ঢুকল। নিধি বাইরে বসল। তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ প্রেমের কণ্ঠস্বর শুনে সে ভ্রুযুগল কুঁচকে ডান সাইডে তাকাল। একটা মেয়ে এবং মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলতে বলতে প্রেম এদিকটায় আসছে। হিয়া আর তাফেল সাহেব এসেছিলেন চেক আপ করতে। নিধি ভাবল পেশেন্ট, মেয়েটার চোখ মুখ বলে দিচ্ছে অন্য কথা। সে দৃষ্টি ঘুরিয়ে নিল, মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। প্রেম নিধির নিকট আসতেই থেমে গেল। নিধি হসপিটালে এসেছে কেন? সে তাফেল সাহেবকে বলল, আঙ্কেল আমার কাজ আছে, আপনি নিজের খেয়াল রাখবেন। আর হিয়া আপনি আঙ্কেলকে দেখে শুনে রাখবেন। হিয়া মুচকি হাসল, বলল, অবশ্যই রাখব প্রেম, খেয়াল রাখবেন নিজের, দেখা হবে আবার। প্রেম আলতো হাসল। হিয়ারা প্রস্থান করতেই প্রেম নিধির পাশে বসে পড়ল দূরত্ব রেখে। নিধি প্রেমের অস্তিত্ব টের পেয়েও মাথা তুলে তাকাল না। কি বা বলার আছে? কিছু নেই। প্রেম খানিকক্ষণ চুপ থেকে বলল, হসপিটালে কি করছিস? নিধি চুপ রইল কিছুক্ষণ, নীরবতা ভেঙে বলল, নুসরাত আপুর চেকআপ ডেট আজ। প্রেম ঘাড়ে হাত রাখল। সে বলেই গিয়েছিল। শুকনো ঢোক গিলে বলল, মন খারাপ? উহুম, কথা বলিস না আজকাল। নিধি আলতো হাসি দিয়ে শুধোয়, কাটা হয়ে মানুষের গলায় বিধে থেকে লাভ কি? সে যাই হোক ভালো আছেন প্রেম ভাইয়া? প্রেম এহেন ডাকে হকচকিয়ে তাকালো নিধির নত মাথার দিকে। হঠাৎ চোয়াল শক্ত হল। নিধি কোনোদিন প্রেমকে প্রেম ভাইয়া বলে ডাকেনি। আজ ডাকছে কেন? প্রেম উঠে দাঁড়াল, নিজের চেম্বারের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর কল্পনার থেকেও শতগুণ ভালো আছি, দোয়া করিস। নিধি নির্বাক অশ্রু বোনা চোখে প্রেমের চলে যাওয়া দেখল। ভেতরের ভেঙে যাওয়া হৃদয়ের শব্দখানা শুনতাই বুকের উপর হাত চেপে ধরে চোখ খিচে বন্ধ করে ফেলল। মাঝে মধ্যে এত যন্ত্রণা হয় বুকে যা প্রকাশ করতে গেলেও যন্ত্রণায় শ্বাস আটকে আসে। এত হাহাকার নিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকে বছরের পর বছর? একটা অসীম ব্যথা আছে, যে ব্যথা কখনো অশ্রু হয়ে আসে না, তবুও বুক ভেঙে যায় প্রতিটা দিন তার নিস্তব্ধতায়। একটা বিশাল মহাশূন্য টেনে নিচ্ছে তাকে, যেখানে সে নিজেও সবকিছুর মানে হারিয়ে ফেলেছে। শূন্যই শুধু শূন্যতা, বারে সাথে হাহাকার। এলিপসেস। কায়নাত হাতে টিফিন বক্স নিয়ে সবে মাত্র 12 তলায় এসেছে। গায়ে কালো বোরকা হিজাব জড়ানো, শুধু মুখটা খোলা। মাশফিক চৌধুরীর অফিস রুম 13 তলায়। কায়নাত ভেবেছিল শ্বশুরের কাছেই আগে যাবে, পরে মনে হলো এই সময়ে মাশফিক চৌধুরী হয়তো অর্ণর সাথেই আছে। সে গুটি গুটি পা ফেলে অর্ণর অফিস রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ চারপাশে চোখ বুলিয়ে ভীষণ অবাক হল। এই ফ্লোরে সেদিনও কত মেয়ে ছিল, কিন্তু আজ একটা মেয়েও নেই। কোথায় সবাই? আশ্চর্য। কায়নাত অর্ণর অফিস রুমের সামনে এসে দরজা নক করল। ভেতরে অর্ণর পিয়ে কিছু ফাইল দেখাতে এসেছিল। সে দরজা খুলে দিতেই কায়নাত পিটপিট করে সামনে তাকাল। কায়নাতকে দেখেই ছেলেটা লম্বা সালাম দিল। কায়নাত সালামের উত্তর নিয়ে ভেতরে প্রবেশ করল। অর্ণ তীক্ষ্ণ চোখে কায়নাতের দিকে ভ্রু ভাঁজ করে তাকিয়ে আছে। দৃষ্টির মানে, আপনি এখানে কেন? কায়নাত বোধহয় বুঝল তার চোখের ভাষা। শুকনো ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়ে বলল, আব্বু কোথায়? আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। অর্ণর পিয়ে কায়নাতের হাত থেকে বক্সটা রেখে শুধোয়, অ্যাকচুয়ালি ম্যাম স্যার তো টপ ফ্লোরে গেছেন, খানিকক্ষণ পরেই চলে আসবেন। ঠিক আছে, আমি তাহলে যাই। আব্বু আসলে বলবেন আমি খাবার দিয়ে গেছি কেমন? জি অবশ্যই। কায়নাত পিছু ঘুরল ফিরে যাওয়ার জন্য। অর্ণ হঠাৎ গমগমে কণ্ঠে বলে ওঠে, শুনুন ম্যাডাম। কায়নাত থমকাল, পিছু ঘুরে ভ্রু ভাঁজ করে অর্ণর দিকে তাকাল। অর্ণ তার পিয়েকে বলল, তুমি যাও। ছেলেটা মাথা নেড়ে প্রস্থান করতেই অর্ণ এগিয়ে এলো কায়নাতের নিকট। কায়নাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আপনি বড় হচ্ছেন না কেন? আপনার সাথে পাল্লা দিয়ে তো আমি নিজেই বুড়ো হয়ে যাচ্ছি। কায়নাত হতবাক হল, কি বলে এই লোক? সে আশ্চর্য হয়ে শুধোয়, আমি এখন অনেক বড় হয়েছি আর আপনি তো আগে থেকেই বুড়ো। আর কি বুড়ো হবেন? নিজেকে কি হ্যান্ডসাম যুবক মনে করেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? অবশ্যই জানি, জানি বলেই বলেছি। তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল পড়শি। কায়নাত ও অর্ণ দুজনেই পেছনে তাকাল। পড়শিকে দেখে কায়নাতের চোখ কপালে। ছি, জামা কাপড়ের কি ছিঁড়ি! কায়নাত চোখ ঘুরিয়ে মাথা উঁচু করে অর্ণর বদন পানে তাকাল। অর্ণ এই মেয়ের সাথে কিভাবে সম্পর্কে গিয়েছিল ভাবতেও তার গা গুলিয়ে আসছে। অর্ণ কায়নাতের মুখ পানেই তাকিয়ে আছে। পড়শি দুজনকে এই সময়ে এখানে দেখে বাঁকা হাসল।
এগিয়ে এসে কায়নাতকে বলল, কেমন আছো কায়নাত? কায়নাত শুষ্ক ঠোঁট ভেজাল। বলল, জি ভালো। আপনি ভালো আছেন? অবশ্যই। হঠাৎ এখানে? কায়নাত বিরক্তিকর চোখে পড়শির দিকে তাকাল। বলল, জামাই আমার, অফিস আমার শ্বশুরের, রুমটা আমার বিয়ে করা জামাইয়ের, তাহলে আমি আসব না তো কে আসবে? পড়শির মুখের আকার বদলে গেল। হিংস্রতা এসে হানা দিল। সে দাঁত কিরমির করে গা ঝালানো হাসি দিয়ে শুধোয়, গুড আনসার। জামাইকে তাহলে এভাবেই হাত করেছ? অর্ণ টেবিলের সাথে হেলান দিয়ে ঠোঁট কামড়ে কায়নাতের দিকে দৃষ্টি তাক করে রেখেছে। কায়নাত সেদিকে খেয়াল না করে শুধায়, বউ হয়ে যদি জামাইকে হাতেই রাখতে না পারি তাহলে বিয়ে করে লাভ কি? কি আছে তোমার মধ্যে মুগ্ধ করার জন্য? একে তো গায়া, তার মধ্যে বাচ্চা একটা মেয়ে। কায়নাত আলতো হাসল, মাথার হিজাব টেনে ঠিক করে বলল, দেহ বের করে জামা কাপড় পরলে যদি স্মার্ট হওয়া বলে তাহলে আমি গায়াই ঠিক আছি। আমার এত ইচ্ছে নেই আপনার মতো স্মার্ট হওয়ার। পড়শি জলে যাচ্ছে। অর্ণর দিকে রেগে তাকিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন অর্ণ? এই মেয়ে যাতা বলে যাচ্ছে। অর্ণ টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে ঠোঁটে রাখল। তাতে আগুন জ্বালিয়ে বলল, কয়েক বছর আগে তুমি যেমন ছিলে সেটাকে বলে ভদ্র ঘরের মেয়ে, আর এখন যা হয়েছ সেটাকে কি বলে জানো? বা সাচেনো, তুমি হলো সেটাই। অর্ণ ঠোঁটে সিগারেট ধরে কায়নাতের নিকট এগিয়ে এলো। কায়নাত অদ্ভুত চোখে অর্ণর দিকে তাকিয়ে আছে। অর্ণ মৃদু হাসল, খড়খড়ে এক হাতে সিগারেট ধরে কায়নাতের ঘাড়ে হাত রেখে ওর নরম ঠোঁটে জ্বলন্ত সিগারেট চেপে ধরল। মেয়েটা আতঙ্কে ভয়ে এবং ব্যথায় ছটফটিয়ে উঠল। জাস্ট কয়েক মুহূর্ত সিগারেটটা চেপে ধরে সরিয়ে নিল। কায়নাতের চোখে পানি, মনে অবিশ্বাস। কায়নাত ব্যথায় ছটফটিয়ে কিছু বলার আগেই অর্ণ তার অধর চেপে ধরল কায়নাতের জ্বলন্ত ওষ্ঠে। কায়নাত পাথরের মতো দাঁড়িয়ে রইল। মন যেন বিশ্বাসই করতে চাইছে না অর্ণর ঠোঁটের ছোঁয়া তার অধরে। শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। পড়শি ফুঁসছে রাগে, ঘৃণায়। হাত মুঠো বন্দি করে সামনে দুই নরনারীর পানে তাকিয়ে আছে আগুন আঁখি দিয়ে। অর্ণ খানিকক্ষণ পর কায়নাতকে ছেড়ে দিল। কায়নাতের ভেজা ওষ্ঠে ডান হাতের বুড়ো আঙুল রেখে মুছে দিতে দিতে বলল, নেক্সট টাইম আমার জিনিসের দিকে নজর দিলে তোমার চোখ দুটো নিজের হাতে বের করব পড়শি। তোমার সো কল্ড বয়ফ্রেন্ডকে বলে দিও এই অর্ণ চৌধুরী তার থেকেও বড় খেলোয়াড়। পড়শি হাতের কাছে কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে হনহন করে বেরিয়ে গেল। কায়নাত পুড়ে যাওয়া ঠোঁটে হাত রেখে বলল, এটা কি করলেন আপনি? আমার ঠোঁট পুড়িয়ে দিলেন কেন? অর্ণ কায়নাতের ঠোঁটের দিকে তাকাল। বেশি নয়, হালকা পুড়েছে, তবে জায়গাটুকু একদম লাল হয়ে গেছে। সে মাথা আরেকবার ঝুঁকালে কায়নাত ছিটকে দূরে সরে যায়। ছলছল চোখে বলে, আপনার ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে আমার। আমার কাছে আসবেন না। কায়নাত দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। পেছনে ফেলে যায় এক যুবকের কুঁচকে যাওয়া কপাল। কায়নাত গাড়িতে বসে আছে এই মুহূর্তে। বাড়ির দিকে গাড়ি যাচ্ছে। কায়নাত নিজের ঠোঁটে হাত রাখল। জ্বলছে প্রচুর। অর্ণর কথা ভাবতেই শরীরে শিহরণ জাগল। গায়ের প্রত্যেকটা পশম জাগ্রত হল। ছটফটিয়ে উঠল অশান্ত মন। কি ছিল ওটা? কেনই বা অর্ণ এমন করল? বাড়ির সামনে আসতেই হিনান কায়নাতের হাতে একটা চিঠির খাম দিয়ে বলল, এটা আপনার জন্য এসেছে আজ। কায়নাত খামটা দিয়ে বাড়িতে প্রবেশ করল। নিশার ঘরে গিয়ে খামটা খুলে চোখের সামনে ধরল। সেখানে লেখা আছে, আজ হঠাৎ করে তোমার জন্য খুব মায়া লাগছে। তুমি যেদিন পৃথিবীতে এলে, তোমার কপালে মা বাবার আদর ছিল না। তোমার শৈশবটা খেলনা আর হাসির বদলে কেটেছে অবহেলা, অনিচ্ছা, আর কিছু লোকের টাকার ক্ষুধার কাছে বিক্রি হয়ে। জানো, মানুষ যখন ভালোবাসা পায় না, তখন সে আর কারো চোখে ভালোবাসা খুঁজে না, শুধু একটু আশ্রয় খোঁজে। তোমারও তাই হয়েছে। জোর করে বেঁধে দেওয়া এক সম্পর্কে আটকে গেছ, যেখানে স্বামী শব্দটার কোনো মানে তুমি কখনো বুঝতে পারোনি। আজ, এই মুহূর্তে, তোমার মনে হচ্ছে জীবনটাই বুঝি ভুল ছিল। তোমার বুকের ভিতরে জমে আছে শত রাতের কান্না। তোমার চোখে এখনও আশা আছে, কিন্তু সেই আশার আলো কোথায়, তা আর তুমি খুঁজে পাও না। তুমি কেবল একটা প্রশ্ন করতে পারো, আমি কি কখনো নিজের মতো করে বাঁচতে পারবো? আর আমি বলবো, হ্যাঁ, পারবে। তোমার অতীতটা যতই বিষের মতো হোক না কেন, ভবিষ্যতের দরজাটা এখনও খোলা। হয়তো আজ তুমি একা, ভেঙে পড়ে আছো, কিন্তু এই মুহূর্তেও তুমি একটা যুদ্ধ ছাড়ো না। তুমি লড়ছ, চোখের জলে, নিঃশব্দে, ভেতরে ভেতরে। এই চিঠিটা শুধুই তোমার জন্য। কারণ কেউ যদি তোমাকে জিজ্ঞেস না করে, তুমি কেমন আছো, আমি করলাম।
তুমি বাঁচো, তুমি হাসো, তুমি ভালোবাসো, কেননা তুমি, কায়নাত, তুমি কেবল একটা নাম না, তুমি বেঁচে থাকার এক অভিমানী নাম। কখনো কখনো খুব চেনা মানুষও অচেনা হয়ে থাকে, আর অচেনা কেউ হয়ে উঠে ছায়ার মতো আপন। আজ তোমার জন্মদিন, হয়তো সবাই বলবে, শুভ জন্মদিন, আনন্দ করো, হাসো। কিন্তু আমি জানি, তোমার চোখে সেই আনন্দের খোঁজে কেবল হাহাকার। তোমাকে দেখে মাঝে মাঝে অবাক হই। এতটুকু একটা মেয়ে, অথচ বুকের ভেতর কত পাহাড় বইছ চুপচাপ। ঘরের সবার মাঝে থেকেও তুমি ঠিক একা, অথচ কারো কাছে কিছু বলো না। হয়তো বললেই সবাই ভাববে তুমি দুর্বল। শোনো মা, তুমি দুর্বল না। তুমি নদী, যে নীরবে সয়ে যায়। তুমি পাথর, যে দাঁড়িয়ে থাকে ঝড়ের মুখে। তুমি আলো, যাকে কেউ ছায়া দিয়ে ঢেকে রাখতে পারে না। যে ঘর তোমায় এখনো বউ বলে আপন করে নেয়নি, একদিন সেখানেই তোমার হাসি ঠাঁই করে নেবে। আর যার চোখে তুমি এখন অচেনা, সে একদিন ঠিক বুঝে যাবে, তুমি কেবল কারো দায়িত্ব নও, বরং তুমি তার ভাগ্য। তাই কান্না পেছনে ফেলে একটু হাসো আজ, কারণ তোমার জন্মদিন, আর তুমি পৃথিবীর কাছে উপহার। ভালো থেকো, তোমার চিরসঙ্গী। কায়নাত চিঠি পড়তে পড়তে ডুকরে উঠল। এই চিঠি কে দিয়েছে? চিঠি খানায় কেমন যেন মা গন্ধ ভেসে আসছে। মনে হচ্ছে মা এসে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলল। কায়নাত একবার দুবার করে বেশ অনেকবার চিঠিটা পড়ল। মন যেন ভরছেই না। চিঠির মালিককে? কায়নাত চোখ মুছল। চিঠিটা ভাঁজ করে নিজের জামা কাপড়ের ব্যাগে ভরে নিল। কাল সে আর নিধি চলে যাচ্ছে খুলনায়। কায়নাত নিশার পুরো ঘরে চোখ বুলাল। হয়তো এই ঘর আর কখনো দেখা হবে না। সকালে ঘুম থেকে উঠে বাগানে পানি দেয়া হবে না, আর রোজ সকালে ছাদে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা হবে না সেই সুন্দর দৃশ্য। শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ বলতেও আর কারোর সাথে যোগাযোগ থাকবে না। কায়নাত ব্যথাতুর আলতো হাসল। অর্ণ যদি শুধু একটু ভালোবাসত তাকে, তাহলে সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করত এই সম্পর্ককে রঙে রঙিন করতে। কিন্তু অর্ণ যে মানতে নারাজ। হয়তো কোথাও একটা শূন্যতা রয়েছে, খুঁত রয়েছে তার মাঝে, যার জন্য অর্ণ মানতে পারছে না। তার ব্যক্তিগত চাহিদা থাকতেই পারে, এতে কায়নাতের কিচ্ছুটি করার নেই। দিন গড়িয়ে রাত হল। রাত পেরিয়ে এলো নতুন দিনের মিষ্টি রোদের জলমলে রোশনি। সকালবেলা নিধি আর কায়নাত রেডি হয়ে বসে আছে। কায়নাতের বুক ফেটে যাচ্ছে। সে জানে এই বাড়িতে হয়তো আর আসা হবে না, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে, কায়নাত এই বাড়ির পুত্রবধূ আবার ফিরবে কোনো এক গোধূলি বিকেলে। আজকের মতো নরম মিষ্টি রোশনি নিয়ে সে আবারও ফিরবে। তবে সব কিছুই বৃথা। কায়নাত ভাবল যাওয়ার আগে সবার সাথে একবার দেখা করে যাবে। আর যদি কখনো দেখা না হয়? একটু আগেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। আয়মান আর প্রেম বাড়িতে নেই। তারা বেরিয়ে গেছে। যাওয়ার আগে কায়নাতের সাথে দেখা হয়েছিল। সেই শ্বশুরের ঘরের সামনে এলো। দরজায় টোকা দিতেই বেহরুজ বেগম দরজা খুলে দিলেন। মাশফিক চৌধুরী আজ অফিসে যাবেন না, তাই ঘরেই রেস্ট নিচ্ছিলেন। বড় ছেলের বউকে দেখে তিনি বিছানায় উঠে বসলেন। বেহরুজ বেগম ওকে নিয়ে ঘরে ঢুকলেন। মাশফিক চৌধুরী মিষ্টি হাসলেন, বললেন, পাশে এসে বসো মা। কায়নাত শ্বশুরের পাশে বসল। বেহরুজ বেগম সামনের সোফায় বসলেন। কায়নাত বলল, আপনার শরীর ভালো আছে আব্বু? জি আম্মু, আল্লাহ ভালো রেখেছেন। জি, নিজের খেয়াল রাখবেন। আপনার বয়স হচ্ছে, তাই এই শরীর নিয়ে লং টাইম বাইরে থাকবেন না। আপনি অনেক রাত করে বাড়ি ফিরেন বলে আম্মুও অনেক চিন্তায় থাকে। বেহরুজ বেগম শান্ত চোখে কায়নাতের মায়ামাখা মুখে তাকিয়ে রইলেন। মাশফিক চৌধুরী মুচকি হেসে কায়নাতের মাথায় হাত রেখে বললেন, তুমি যখন বলেছ তাহলে অবশ্যই তাই করব আম্মু। খুলনা গিয়ে প্রত্যেকদিন তোমার শাশুড়িকে কল করবে কেমন? সামনেই তো বার্ষিক পরীক্ষা, তাই মন না চাইলেও একটু পড়ায় মন বসিও। যত্ন নিও নিজের। শীঘ্রই ফিরে আসবে তো এই আব্বুর বুকে? কায়নাত কান্না ধরে রাখতে চেয়েও আটকাতে পারল না। হু হু করে কেঁদে উঠল। মাশফিক চৌধুরী মাথায় হাত বুলিয়ে বললেন, বোকা মেয়ে, কাঁদছ কেন তুমি? বাবা কি হারিয়ে যাচ্ছি? কায়নাত কান্নারত কণ্ঠে বলল, আপনাদের ভীষণ ভালোবাসি আমি। ছোট বড় সব ভুলগুলো মাফ করে দিবেন আব্বু। তারপর বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু আপনি বেশি রান্না ঘরে যাবেন না। বেশ কয়েকবার আপনার শরীর খারাপ হয়েছে তাপের মধ্যে থেকে। নিজের যত্ন নিবেন। আর বেহরুজ বেগম প্রশ্ন করলেন। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে চোখের পানি মুছল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আমি আজীবন আপনার মেয়ে হয়ে থাকব।